নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন মনীন্দ্র কুমার নাথ। মিস্টার নাথ হচ্ছেন বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায়ের বৃহত্তম যে সংগঠনটি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তিনি তার কার্যনির্বাহী সাধারণ সম্পাদক। এবং আমরা তার সঙ্গে কথা বলবো যে খিলক্ষেতে দুর্গা মন্দির যেভাবে ধ্বংস করা হয়েছে সরকারি ব্যবস্থা মানে উদ্যোগে, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এবং শনিবার সকাল থেকে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু ঐক্য খ্রিস্টান পরিষদ, তারা ওখানে মানববন্ধন করেন এবং বিক্ষোভ সমাবেশ করেন। তো খিলক্ষেতে ঠিক কি ঘটেছে এবং ঐক্য পরিষদ এই ব্যাপারে তাদের মানে কর্মসূচি কি, তারা কি বলতে চায়, সেগুলি আমরা মিস্টার নাথের কাছ থেকে শুনবো। মিস্টার নাথ, আপনাকে দা ওয়ালে অনেক স্বাগত জানাই। আপনি তো আমার প্রশ্নটা শুনলেন যে খিলক্ষেতের ঘটনাটা ঠিক কি হয়েছে এবং আপনারা এটাকে কিভাবে দেখছেন। বিষয়টি একেবারেই দুঃখজনক। এই দিক থেকে একটা মন্দিরকে বুলডোজার দিয়ে, রাষ্ট্রীয় বুলডোজার দিয়ে একটি মন্দিরকে গুড়িয়ে দেওয়া, এটি আমরা এই দিক থেকে এই যে এই ধরনের একটি জঘন্যতম মানসিকতা, একটি মন্দির, একটা ধর্মীয় প্রতিষ্ঠান, তাকে গুড়িয়ে দেওয়া। এখানে প্রশ্ন হলো, এই মন্দিরটি প্রায় 1 বছর পূর্ব থেকে একটি সরকারি জায়গায় সেটি প্রতিষ্ঠা করা হয়েছিল। একটি খালি জায়গা, উন্মুক্ত জায়গা। সেখানে আপনারা জানেন খিলক্ষেত এলাকায় প্রচুর পরিমাণে হিন্দু সম্প্রদায়েরও বসবাস রয়েছে। বৃহত্তর জনগোষ্ঠী মুসলিমের পাশাপাশি হিন্দু সম্প্রদায়েরও আমি শুনেছি প্রায় 25-30 হাজার মানুষ বাস করেন হিন্দু সম্প্রদায়ের। চতুর্দিকে অনেক হাজার হাজার মানুষ সেখানে বসবাস করে। বেশ। এবং সেই মানুষগুলির সাধারণত সকলেরই একটু আশা যে পূজা অর্চনা, তাদের এখানে তো বাংলাদেশে মন্দির করার মতো অবস্থা সরকারি পৃষ্ঠপোষকতা স্বাধীনতার পরবর্তী সময়তেই একেবারেই লক্ষণীয় নয়। এমনকি যেখানে মন্দির আছে সেই মন্দিরটি রক্ষা করাও কষ্টকর। দিনে দিনে ক্ষয়িষ্ণুর একটি অবস্থাতে। যাই হোক, সারা বর্তমানে চলমান একটি অবস্থার প্রেক্ষাপটে সেখানে একটি খালি জায়গাতে অথরিটির পারমিশন নিয়ে সেখানে খিলক্ষেত সার্বজনীন দুর্গাপূজা সেই মন্দিরটি স্থাপিত হয়। পরবর্তীতে এটি প্রত্যেক দিনে দৈনন্দিন একটি পূজার জায়গাতে সেটি চলমান অবস্থায় ছিল। এবং এই জায়গাতে এই জায়গাকে কেন্দ্র করে স্থানীয় যারা উগ্রবাদী, এখানে আমরা যেটা স্থানীয়, এমনকি একটি বিশেষ দল বলতেও পারি, সেখানে বর্তমান বিশেষ করে বিএনপির সেখানে যারা স্থানীয় কর্মকর্তা ছিলেন, আমি ব্যক্তিগতভাবে ওখানকার বিএনপির এই যে আহ্বায়ক ফজলুল হকের সাথে, আলাজ ফজলুল হক, তার সাথে কথা বলেছি, তাকে রিকোয়েস্ট করেছি যে তুমি এইটা ভাঙার বা এটার পরবর্তী, এটা পূর্ববর্তী সময়ে ভাঙার আগে, বুলডোজার চালানোর আগে তারা বেশ কয়েকদিন থেকেই এখানকার এই মন্দিরটিকে তারা এখান থেকে কেন এখানে করবে, এখানে পূজা অর্চনা করা এটা চলবে না, এটা সরকারি জায়গা, এখান থেকে এটা করতে দেবে না, এই ধরনের একটি অবস্থা সেখানে তারা তৈরি করেছে। দ্যাট মিনস বর্তমানে বাংলাদেশে একটি সরকার থাকাকালীন যে মবের একটি রাজত্ব, তার মানে তাদের সেখানে বিভিন্ন মৌলবাদী সম্প্রদায়, তার মানে তথাকথিত যে উগ্র না, তাহলে আপনি বলছেন যে মবের হাত থেকে বাংলাদেশে দেবী দুর্গাও রক্ষা পাচ্ছেন না। রাইট, একেবারেই না, একেবারে আজকে সেই ধরনের, এটা তো সকলেই দেখেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছে কি ধরনের প্রতিমা থাকা অবস্থায় একটি সম্প্রদায়ের বিলিফকে কিভাবে গুড়িয়ে দিয়েছে। এখন আরেকটি বিষয় হচ্ছে যে আপনি বিএনপি নেতা, আপনাকে কি বললেন? আপনি তো তার সাহায্য চাইলেন। আমি তার সাথে বলছি, উনি বলছে যে এটা তো আপনি এটা বলছেন, এটা তো এখানে তো এটা অবৈধ, এটা তো সরকারি জায়গা, এখানে তো পারমিশন নাই, এটা ওই কথা বলছে। তার মানে তার ভিতরে কোনো সফটওয়্যার ছিল না। আমি ওসির সাথেও কথা বলেছি, স্থানীয় ওসির সাথে কথা বলেছি। উনি বলছেন বিষয়টি আমরা দেখছি, এই ব্যাপারে আলাপ আলোচনা। তার উত্তরে আমি কিছুটা আশ্বস্ত হয়েছিলাম, কিন্তু বিএনপি স্থানীয়
সেই যে নেতার তার বক্তব্য এবং অন্যান্যদের অবস্থা, যেটা প্রতিনিয়ত ওখানে যারা এই মন্দিরের সাথে যারা মন্দিরের ব্যবস্থাপনায় যারা রয়েছেন, আমাদের নেতৃবৃন্দ বা স্থানীয় নেতৃবৃন্দ, মন্দির কমিটি, তারা আজ 2 দিন গত, বিশেষ করে এই ঘটনাটি ঘটার পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রতিনিয়তই তাদের উপরে এসে হামলা বা তাদেরকে বিভিন্ন রকম এসে ওই মন্দিরের উপর হামলা করে মন্দিরকে বন্ধ করে দেওয়া বা বিভিন্ন রকম হুমকি দেওয়া, এইগুলি করতেছে। এবং পরবর্তীতে সেটা অবাক লাগলো যে স্থানীয় একটি উগ্রবাদী গোষ্ঠী পাশাপাশি একটি সরকারের পৃষ্ঠপোষায় সরকারের বুলডোজার দিয়ে সেখান থেকে সেটাকে আমি 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 এখানে আমি এখানে আপনাকে একটু থামাচ্ছি একটা প্রশ্ন করার জন্যে। বিএনপি নেতারা বিগত বেশ কিছুদিন ধরে বা কয়েক মাস ধরে তারা বলার চেষ্টা করছেন যে তারাই আগামী দিনে সরকার গড়তে যাচ্ছে। আপনি যে বিএনপি নেতার যে মানসিকতা এবং আচরণের কথা বললেন, তার মানে তো যে মানে বিএনপি ক্ষমতায় এলে পরে আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে বাংলাদেশে সংখ্যালঘুদের। এখন ক্ষমতায় কে আসবে আর আসবে না, বা আসলে সেই দিক থেকে তার বিশেষ করে আসলে যদি রাষ্ট্র যদি সঠিকভাবে পরিচালিত না হয়, একটি মানবিক মানসিকতা নিয়ে যদি সরকার না পরিচালিত হয়, দেখেন এখন বিএনপি এই ধরনের প্রশ্রয় পেয়ে বিএনপি বা স্থানীয় যারা উগ্রবাদী, যারা মৌলবাদী মানসিকতাকে ধারণ করে, তারা এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। আজকে প্রায় 1 বছর হতে চললো সেই সরকারের, বিশেষ করে গত 4টা বা 5ই আগস্ট সরকারের যে পরিবর্তন ঘটলো, পরিবর্তনের পরে ওই সময়ের আন্দোলন ছিল একটি বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু পরবর্তীতে অদ্যাবধি আমরা দেখেছি যে এই সরকারের ছত্রছায়ায় কিভাবে মৌলবাদী কর্মকাণ্ড, মৌলবাদী ভাষা, তাদের প্রশ্রয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যেই ধরনের মৌলবাদীরা উগ্র আস্ফালন করছে যেটি, এবং এই সরকার তো বর্তমানে বিশেষ করে আমরা বর্তমানে এখনো 10%-এর উপরে ধর্মীয় জাতীয়তা সংখ্যালঘুরা বাংলাদেশে বসবাস করছি, কিন্তু দুর্ভাগ্য এই সংখ্যক লোকের কাউকে তারা কোন রকম দিক থেকে গুরুত্ব না দিয়ে সেটি তারা সরকার তার পরিচালনা, এই ধরনের অবস্থার কারণে এই ধরনের কর্মকাণ্ড আরো বেড়ে যাচ্ছে। এবং আপনি লক্ষ্য করবেন যে বিশেষ করে 5 তারিখ থেকে আরম্ভ করে যে প্রায় 7-8-10 দিন, বিশেষ করে প্রথম যে 8 তারিখে সরকার গঠন করা হয়, এর আগে যেই ধরনের সারা বাংলাদেশে যেই ধরনের নির্মম মন্দির, তারপরে জায়গা দখল, তারপরে ধর্ষণ, তারপরে আপনার হত্যা করা যে ঘটনা ঘটছে, এবং তার ধারাবাহিকতায় প্রতিনিয়ত এই যে এই মাস পর্যন্ত, ইভেন এই জুন মাস পর্যন্ত সারা দেশে সেই ধরনের একই ধরনের হামলা, ধর্ষণ, হত্যা, তারপরে মন্দিরের উপরে হামলা, মন্দিরের মূর্তি ভেঙে দেওয়া, এগুলি চলছে। কিন্তু সরকার একেবারে নির্বাক, সরকার এই ব্যাপারে একটা জিনিস বলছি যে আপনি যেগুলো বলছিলেন এগুলো তো আমরা সীমান্তের এপার থেকে সব দেখতেও পাচ্ছি যে 5ই আগস্টের পর কিভাবে বৈষম্যর অবসানের পরিবর্তে বৈষম্য আরো বেড়ে গেল, বিশেষ করে সংখ্যালঘুদের প্রতি বৈষম্য। কিন্তু খিলক্ষেতটা বোধহয় এর তাৎপর্যটা ভিন্ন, যে যেখানে সরকার নিজেই একটা মানে কি বলে বুলডোজার দিয়ে একটা সংখ্যালঘুদের উপাসনা স্থল ভেঙে দিল। মানে উগ্রবাদীরা ধ্বংস করে সেটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু সরকার যখন এই কাজটি করে তখন তো সেটা আরো ভয়ানক, আরো ভয়ঙ্কর। একটা ধর্মনিরপেক্ষ তার কথা বলা আছে বাংলাদেশের সংবিধানে এখনো। না, সেই জিনিস সেটার পরিপ্রেক্ষিতেই আমি আপনাকে একটা জিনিস অবহিত করতে চাচ্ছি, সেটি হলো যে দেখেন এই পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতেই কিন্তু রয়েছে আপনার এই যে সেই ধরনের ওখানে মসজিদ রয়েছে, সেখানে অন্যান্য যে বিএনপির অফিস রয়েছে, আশেপাশে বিভিন্ন রকম স্থাপনা রয়েছে এই সরকারি এই ধরনের রেলওয়ের জায়গার উপরে। তার মানে খালি জায়গাতে বিভিন্ন রকম কিন্তু করেছে, কিন্তু ওদেরকে না উঠিয়ে দিয়ে হঠাৎ করে একটা করে এই ধরনের বিশেষ করে এই মন্দিরকে ভেঙে দেওয়া বা এইভাবে কোন রকম যেই ধরনের ভেঙে দিয়েছে, এটি সরকারি একটি মদদেই সরকারের বিশেষ করে রেল সংস্থা
তাদের বুলডোজার পাঠিয়ে দিয়ে তারা এই কর্মকাণ্ডটি করেছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা তো আজকে প্রতিবাদ জানালেন, তো এর পরে আপনারা কি করবেন? মানে আপনাদের সংগঠনের সাধারণ সম্পাদক একজন মুক্তিযোদ্ধা এবং একজন নামী ব্যারিস্টার রানা দাশগুপ্ত, তিনি জোড়া খুনের মামলায় একটা 88 বছরের প্রবীণ স্বাধীনতা সংগ্রামী, তাকে আত্মগোপনে থাকতে হচ্ছে, যেটা মানে একটা রাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জাকর ঘটনা। তো তারপরে আমরা দেখলাম যে বুলডোজার দিয়ে সরকারি বাহিনী গিয়ে মন্দির ভেঙে দিচ্ছে, অথচ আপনি বলছেন যে অন্য ধর্মের উপাসনালয়গুলি অক্ষত আছে। আমরা কোনো উপাসনালয়কেই ভাঙার পক্ষপাতী নই, অন্তত এইভাবে মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে। কিন্তু আমি আপনার কাছে যেটা জানতে চাইছি যে আপনারা সংখ্যালঘুরা এই যে বিশেষ করে আপনাদের হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, আপনারাই মানে সংগঠনগতভাবে সবচেয়ে বৃহৎ সংগঠন, তো আপনারা কি করবেন এরপরে? না, একেবারে এই জিনিসটি একেবারে পরিষ্কার। আমরা তো জাতির বিবেকের কাছে সেগুলি তুলে ধরছি। আমরা চাই এখানে সকল ধর্মের সকলের সহ অবস্থান এবং এক ধর্মের প্রতি অন্য ধর্মের শ্রদ্ধা, এবং এর ভিতরে এই 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 জিনিসটি প্রতিষ্ঠা করাই কিন্তু আমাদের এই সংগঠনের একমাত্র কাজ। আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ চাই। আমরা স্বাধীনতার যে মুক্তি, যে দেশটি জন্মকালীন অবস্থায় প্রতিষ্ঠা লগ্নে সকল সম্প্রদায়ের লোকে মিলে যে যৌথভাবে যে এই দেশটিকে স্বাধীন করা হয়েছিল, তখনকার সময় এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা অকাতরে রক্ত দিয়েছে। তারা এই দেশ থেকে পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছে। এখানকার মা বোন দূষিতা হয়েছে। এর পরিমাণটি স্বাধীনতার সেই সময়ের এই দেশে আমরা যে বসবাস করছি, এই দেশ পাওয়ার জন্য এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা অনেক অনেক বেশি তাদের স্যাক্রিফাইস সেখানে রয়েছে। এখনো যেহেতু আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এদেশে আমার বাবা মা জন্মগ্রহণ করেছে, এদেশে আমি একটা নাগরিক, সেই দিক থেকে আমি এই দেশে বেড়ে ওঠা এবং এদেশে থাকবো, আমার পরবর্তী প্রজন্মও এই দেশে থাকবে। সেই জন্য সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রাখবো যতক্ষণ পর্যন্ত অসাম্প্রদায়িক চেতনা এদেশে আরেকটি বিষয় জানতে চাইছি। 5 আগস্ট তো সরকার পরিবর্তন হয়েছে, তাই শুধু নয়, মানে রাজনৈতিক ভারসাম্যও বাংলাদেশে নষ্ট হয়ে গেছে, কারণ একটি দলকে কার্যত টিকতে দেওয়া হচ্ছে না। সাবেক শাসক দল, তাদের নেতারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তাদের নেত্রী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, নির্বাচন থেকে নিবন্ধন বাতিল করা হয়েছে কমিশনের। আপনার কি মনে হয় যে এই যে রাজনৈতিক ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে, এটাও একটা কারণ যে সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতন এইভাবে বেড়ে যাচ্ছে এবং স্বয়ং সরকার সেখানে একেবারে কি বলবো একটা মানে বুলডোজার নিয়ে গিয়ে হাজির হচ্ছে মন্দির ভেঙে দেবে বলে, বা ভেঙে দিল? আপনার কি মনে হয় যে রাজনৈতিক ভারসাম্য, অর্থাৎ একটি রাজনৈতিক শক্তির সক্রিয় অনুপস্থিতিও এটা একটা কারণ, তারও সুযোগ নিচ্ছে মৌলবাদীরা? আমি যে জিনিসটি ব্যাপার বলতে চাই, দেখেন এই যে গত সরকার, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের তার দায়িত্ব গ্রহণ করার পর থেকে তারা ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপরে একতরফা ভাবে তারা একটি টেক লাগিয়ে যে তখনকার সময় যে রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ এর সাথে তাদের এখানে বাংলাদেশে স্বাধীনতার যারা নেতৃত্ব দিয়েছিলেন এবং পরবর্তীতে তারা যারা এদেশের বিশেষ করে এদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় অসাম্প্রদায়িক চেতনাকেই ধারণকারী লোকদের সাথে বা দলের সাথে তাদের অ্যাটাচমেন্টটা সব সময় ছিল। কারণ একটা আমরা এই যে মানুষের প্রত্যেকেরই একটি নিজস্ব একটা বিলিভ আছে বা তার নিজস্ব একটি জায়গা আছে যেখানে তার আস্থার জায়গা। সেই সকল দিক থেকে বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই যেখানে অসাম্প্রদায়িক চেতনায় কোন অন্য দল রয়েছে। তো স্বভাবত কারণেই এদেশের মুক্তিযুদ্ধের চেতনা যারা 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 এই দেশকে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন বা অসাম্প্রদায়িক চেতনার কথা বলছেন, যারা অসাম্প্রদায়িক সংবিধানের ধারক বা তাদের সাথে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সম্পর্কের একটি জায়গা অবশ্যই সেটা রয়েছে। কিন্তু সেখানেও আমরা যেটা লক্ষ্য করেছি, আমরা এমন চাই না যে এই ধরনের অসাম্প্রদায়িক চেতনা বহনকারী কিন্তু অন্যদিকে সাম্প্রদায়িক কর্মকাণ্ড সেটা চলুক, সেটাও আমাদের কাছে কাম্য নয়। মানে আপনি বলছেন যে সংখ্যালঘুদের
আওয়ামী লীগের সঙ্গে থাকাটা এটা খুবই স্বাভাবিক বিষয়, যেহেতু সংখ্যালঘুদের যে মানে ধর্মনিরপেক্ষতার ইস্যুটি তাদের কাছে অনেক বেশি প্রাসঙ্গিক, যেটা আওয়ামী লীগ রাইট, ধারণ করে, কারণ সেটা মুক্তিযুদ্ধের চেতনার অংশ যে রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাইট, হবে। তো সেই কারণেই রাইট। তারা আওয়ামী লীগের প্রতি তাদের এক এক ধরনের সমর্থন বা মানে পাশে থাকার একটা বিষয় ছিল। তো আমি আরেকটা প্রশ্ন করতে এটা চাইছি। এটা জাস্ট আমি একটা জিনিস এর সাথে অ্যাড করতে চাই। এই কথা বলেই বা এই দেশের ধর্মীয় ব্যাপার, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসীদেরকে হুম। এর পরবর্তীতে তাদেরকে ওই ধরনের একটি ট্যাগ দিয়ে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালাবে বা তাদের ধন সম্পত্তি সবকিছু লুটপাট করে নিয়ে যাবে, চাঁদাবাজি করবে, তাদের উপরে নির্মম অবস্থা চালাবে। এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন যেগুলি ঘটছে সেগুলি ভয়াবহতা পূর্বের চেয়েও অনেক অনেক গুণে বেশি। আপনারা কি রাষ্ট্রসংঘের কাছে কোনো বিষয়টি তাদের নজরে আনা, যে যেখানে একটা রাষ্ট্রীয় যন্ত্র সংখ্যালঘুদের নিপীড়নে শরিক হয়ে উঠেছে, আপনারা কি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিশেষ করে রাষ্ট্রসংঘ, এই জন্য বলছি যে রাষ্ট্রসংঘ তো মানে 5ই আগস্টের আগে পরের ঘটনা নিয়ে রিপোর্ট দিয়েছে, আপনারাও কি চান যে তারা সংখ্যালঘুদের বিষয়টি নিয়ে দেখুক, বিশেষ করে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল আছে? একেবারেই আমরা আপনার কাছে আপনার অবগতির জন্য বা আপনার এই ধরনের বিশেষ করে ওয়াল এই প্রতিষ্ঠানের প্রতি আমরা জানাতে চাই যে আমরা এই ঘটনাগুলি ঘটার পর থেকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আন্তর্জাতিকভাবে এটাকে সকলের কাছে তুলে ধরার জন্য বিভিন্ন সময় আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে বা বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে বা সরাসরি বিভিন্ন প্রতিনিধি দলের সাথে আমাদের এই বক্তব্যগুলি আমরা তুলে ধরেছি। কারণ এই ধরনের ভয়াবহতা, মৃত্যু, ধর্ষণ, হ্যাঁ, মন্দির প্রায় এই পর্যন্ত প্রায় 200-300 মন্দিরের উপর আঘাত আনা হয়েছে। এই ধরনের ঘটনাগুলি যখন চলমান অবস্থা আছে, আমরা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিনিধিদের সাথে কথা বলেছি। আমরা এই ইউনাইটেড নেশনের যে প্রতিনিধি তারা বর্মা, তাদের সাথে আমাদের আলাপচারিতা রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধিদের সাথে আমাদের এখানে আলাপচারিতা হয়েছে, তাদের সাথে আমাদের টিম এর সাথে আমাদের বক্তব্য হয়েছে। আমরা আমাদের কথাগুলি সত্যভাবেই তুলে ধরার চেষ্টা করেছি এবং একটি কথাও মিথ্যা ভাবে বলার কোনো সুযোগ নাই। আমরা সাংগঠনিক হিসাবে ব্যক্তিগতভাবে কোনো মিথ্যা তথ্য দিয়ে আমরা কোনো কিছু আমরা ধারণ করতেই চাই না। আমরা ধারণ করতে চাই। আমি আরেকটুখানি যা শেষ করব, ভারত সরকারের কাছ থেকে আপনারা কি মানে ভারত সরকারের ভূমিকাটিকে কিভাবে দেখছেন এবং আপনারা কি প্রত্যাশা করেন? আমরা অবশ্যই, ভারত আমাদের প্রতিবেশী দেশ। ভারত এদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান, আমি ব্যক্তিগতভাবে ভারতে তখনকার সময় আশ্রয় নিয়েছি। আমার বাবা এই তখনকার সময় স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন। আমার বাবার মৃতদেহ পর্যন্ত পাইনি। আমার বড় ভাই মুক্তিযোদ্ধা। আমি ভারতের আসামে ছিলাম মুক্তিযুদ্ধকালীন সময়ে। আমি ভারতের এই যেন অবদান, আমাদের দেশের স্বাধীনতা এবং এই যে আমরা নতুন একটি দেশ, তো সেই বিশেষ করে পাকিস্তানি হানাদারদের কাছ থেকে মুক্ত করার জন্য ভারতের অবদানের কথা আমাদের জীবদ্দশায় আমরা সেটা ভুলতে পারবো না। আমরা চাই যে প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের বাংলাদেশের একটি সুসম্পর্ক সবসময় থাকবে। আমাদের বিশেষ করে এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা ভালো থাকার প্রশ্নে ভারতের বা প্রতিবেশী দেশ হিসাবে তাদের যা করণীয় এবং সেটা তারা অব্যাহত রাখবেন এবং এদেশেরও বিভিন্ন রকম রাজনৈতিক প্রেক্ষাপটের উপর একটি গুরুত্ব আমরা দিতে চাই, যে দেশের এমন একটি সুন্দর রাজনৈতিক অবস্থান দেশের পরিচালিত হোক যেন অসাম্প্রদায়িক এবার আমি একটু শেষ করবো, আবার একটু পুরনো প্রসঙ্গে যাচ্ছি, যে আওয়ামী লীগ এই মুহূর্তে যেহেতু তাদেরকে রাজনীতি মুক্তভাবে করতে দেওয়া হচ্ছে না, তারা অনেক প্রতিবন্ধকতার মধ্যে পড়েছে রাজনৈতিক দলটি। বিএনপি সেক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশে মানে বড় রাজনৈতিক দলগুলির মধ্যে যারা
আছে। আপনার কি মনে হয়, আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি প্রশ্নটি করছি, যে বিএনপি যদি হস্তক্ষেপ করত তাহলে সরকার এতটা অগ্রসর হতে পারতো না? মানে বিএনপি যদি একটা আপত্তি তুলতো, প্রতিবাদ করতো, সরকারি দপ্তরকে তারা যদি জানাতো, তাহলে কি মন্দিরটা রক্ষা করা যেত বলে আপনাদের মনে হয়? যে বিএনপি যেহেতু একটু একেবারেই বড় দল, একেবারেই আমি এই কারণে বলছি। না না, একেবারেই। বিএনপি দেশের বর্তমানে বর্তমানে বৃহত্তম রাজনৈতিক দল এবং সারা বাংলাদেশে কিন্তু তাদের যদি ভূমিকা অসাম্প্রদায়িক চেতনায় বা বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আঘাত হানার ব্যাপারে যদি তাদের স্পষ্ট ভূমিকা থাকতো, এ হুম। ব্যাপারে যদি তারা স্পষ্ট আওয়াজ তুলতেন যে এই ধরনের বিশেষ করে একটি মানবিক প্রশ্নে হুম। একটি সম্প্রদায়ের উপর এইভাবে বিভিন্ন রকম আঘাত হানা, সেটি কিছুতেই গ্রহণযোগ্য নয়। তারা যদি সেইটার পক্ষে কথা বলতেন, জোর আওয়াজ তুলতেন, অবশ্যই এখানে এই ধরনের নানা রকম অপশক্তি সেখান থেকে বিরত থাকতে বাধ্য হতো। আমরা এখনো বিএনপি একটি রাজনৈতিক সংগঠন। আমরা হুম। চাই বিএনপি বিশেষ করে অসাম্প্রদায়িক চেতনার একটি জায়গা ধারণ করুক এবং রাজনৈতিক জায়গাতে অন্য সম্প্রদায়কেও আহ, সম অধিকার সমমর্যাদার আসনে তারা যদি অবস্থান করে, অবশ্যই মানুষ বিএনপির সাথেও এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা তাদের অ্যাটাচমেন্ট থাকবে, তাদের আস্থার জায়গায় আসবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না তারা ওই ধরনের স্পষ্টীয় একটি অবস্থান তারা না করবে, ততক্ষণ পর্যন্ত বিশেষ করে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা সে আস্থার জায়গা পাবে না। এবং তাদের ঠিক, ভূমিকাও ঠিক। আমাদের কাছে বিভিন্ন রকম, তারা যখন বলে যে রাষ্ট্রধর্ম ইসলাম বা বিভিন্ন রকম যে এই ধরনের পট পরিবর্তন বা সংবিধানের পরিবর্তন এনে বা সেইগুলিতে তারা যখন সমর্থন যোগায়, বা তারা যখন বলে যে তারা পঞ্চম সংশোধনীতে সেখানে বা বিশেষ করে রাষ্ট্রধর্ম ইসলাম, বিশেষ করে ধর্ম নিরপেক্ষতাকে ফিরে বাদ দেওয়া, এই ধরনের কিছুতে যখন ইস্যুতে তারা কথা বলে, তখন আমরা আতঙ্কিত হই যে এদেশে সত্যিকার ভাবেই হিন্দু বা মুসলিম, মুসলিমের পাশাপাশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা সুন্দর মতো মাথা উঁচু করে ভালোভাবে বসবাস করতে পারবে কিনা, বা সেই জায়গায় তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে নির্যাতন নিপীড়নের জায়গায় তাদের ভবিষ্যৎ আছে কিনা সেটি সন্দিহান। মানে আপনি বলছেন যে বিএনপি যদি ক্ষমতায় কোনোভাবে চলে আসে তাহলে সংখ্যালঘুদের বিপদ আরো বাড়বে, বই কমার সম্ভাবনা কম। তো হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত অসাম্প্রদায়িক চেতনায় তারা কাজ না করবে বা ঠিক, সকল ঠিক, ধর্মের ঠিক, সহাবস্থান ঠিক, বা তাদের প্রতি শ্রদ্ধাবোধ না রাখবে, গুরুত্ব না দেবে, ঠিক, তখন তো একটি অবস্থা উগ্রবাদীরা তখন তো তাদের আস্ফালন তারা করবেই, তাতে ঠিক। তাদের নির্যাতন নিপীড়ন বেড়ে যাবে। মিস্টার নাথ, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দ্য ওয়ালের সঙ্গে কথা বলার জন্যে। আমরা চাই আপনারা সুরক্ষিত থাকুন, শুধু আপনারা নন, গোটা বাংলাদেশবাসী। তারা, তাদের সমৃদ্ধি আমরা কামনা করি, তারা সুখে শান্তিতে থাক, বাঙালি মাছে ভাতে দুধে ভাতে থাক, সব বাঙালি, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে। এই শুভ কামনা জানিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার।